দিল্লির ক্ষমতার মসনদে তখন দীর্ঘ ১২ বছরের একচ্ছত্র আধিপত্যের সুপ্ত অহংকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হয়তো ঘুণাক্ষরেও টের পাননি যে তাদের এই দুর্গে ফাটল ধরার সময় ঘনিয়ে এসেছে। বিহারের বাঁকিপুরের আসনটি ছিল বিজেপির এমন এক দুর্ভেদ্য কেল্লা, যেখানে গত ৪ দশকে কেউ কখনো ঘুণপোকাও ধরাতে পারেনি। লোকসভা নির্বাচনে এই আসনের সাংসদ রবিশঙ্কর প্রসাদ দম্ভের সুরে বলেই ফেলেছিলেন, এখানে বিজেপি কুকুরবিড়াল দাঁড়ালেও জয় নিশ্চিত। অথচ সেই বাঁকিপুরেই এবার নেমে এসেছিল এক রাজনৈতিক সুনামি। ভোটযুদ্ধে বিজেপির নিশ্চিত জয়ের স্বপ্ন ধূলিসাৎ করে দিয়ে আবির্ভূত হলেন প্রশান্ত কিশোর। জনসুরাজ পার্টির হয়ে তিনি যখন ময়দানে নামলেন, তখন বাতাসে বইছে অন্য এক হাওয়া। মাস কয়েক আগে রাজধানীতে ঘটে যাওয়া সেই আলোচিত তেলাপোকা আন্দোলন বা জেনজির ক্ষোভের আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছিল গোটা দেশে। দিল্লির যন্তর মন্তরে পুলিশি নির্যাতনের যে ক্ষত তৈরি হয়েছিল, তার প্রতিবাদী ঢেউ আছড়ে পড়েছিল বিহারের প্রত্যন্ত অঞ্চলেও। ৮ মাস আগেই যেখানে বিজেপি জেডিইউ জোট ২ শতাধিক আসন নিয়ে বিপুল উৎসাহে বিহারের ক্ষমতা দখল করেছিল, সেখানে এই উপনির্বাচনের ফল ছিল এক অবিশ্বাস্য মোড় ঘোরানো অধ্যায়। প্রধানমন্ত্রী মোদী নিজে থেকেই টের পেয়েছিলেন কিছু একটা গণ্ডগোল আছে। তাই তো বিজেপির রাজ্য সভাপতি নীতিন নবীন যতই চেষ্টা করুন না কেন, মোদীকে প্রচারের আলোয় টানতে পারেননি। প্রধানমন্ত্রী জানতেন, যেখানে আত্মবিশ্বাসের পসরা সাজিয়ে বসার কথা, সেখানে ভেতরে ভেতরে কোথাও এক গভীর বারুদ জমে উঠেছে। আর সেই বারুদেই দেশলাই জ্বালল তরুণ প্রজন্ম। পড়াশোনা শেষ করা বেকার যুবকদের হাহাকার, লাগামছাড়া প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি আর আর্থিক দুরবস্থার জাতাকালে পিষ্ট জেএনজি সমাজ এবার আর নীরব দর্শকের ভূমিকায় রইল না। কোনো রাজনৈতিক দলের লেজুর বৃত্তি না করে তারা নিজেদের ক্ষোভ উগরে দিল ভোটের বাক্সে। বাঁকিপুর আসনে আগেরবারের ৫২,০০০ ভোটের বিশাল ব্যবধান মুছে ফেলে প্রশান্ত কিশোর প্রায় ৫০% ভোট পেয়ে জয় ছিনিয়ে নিলেন। যে আসনে বিজেপি ড্যাং ড্যাং করে জেতার কথা ভাবত, সেখানে তাদের ঝুলিতে জমল মাত্র ৩৪% ভোট। শুধু বিহার নয়, এই রাজনৈতিক ভূমিকম্পের মৃদু কম্পন অনুভূত হল সুদূর গুজরাটেও। নরেন্দ্র মোদীর নিজের খাসতালুক মঞ্জুলপুরে বিজেপির জয়ের মার্জিন ১ লাফে কমে গেল ৭২,০০০ ভোট। যে রাজ্যে কংগ্রেসের নামগন্ধ পর্যন্ত মুছে যাওয়ার কথা, সেখানে বিরোধী প্রার্থী ভিকাভাই রাবারি একাই কাঁপিয়ে দিলেন মোদিশার সাজানো বাগান। অন্যদিকে মধ্যপ্রদেশের দাতিয়ান কংগ্রেস প্রার্থী ঘনশ্যাম সিং দলীয় কোন্দল ও বিরোধীদের হাজারো বাধার প্রাচীর ডিঙিয়ে ৬,০০০ ভোটে বিজয়ী হয়ে প্রমাণ করলেন যে বাতাসের গতি প্রকৃতি এখন সম্পূর্ণ বদলে গেছে। সবচেয়ে বড় কথা, মধ্যপ্রদেশের এই নির্বাচনে বিজেপির অন্তরে যে বিদ্রোহীর আগুন জ্বলে উঠল, তা গত ১ দশকে কেউ দেখেনি। টিকিট না পেয়ে সাবেক মন্ত্রী নরোত্তম মিশ্র যেভাবে প্রকাশ্যে সংঘাতে জড়িয়ে পড়লেন, তা মোদিশার একচ্ছত্র অনুশাসনের মুকুটে এক বড় ধাক্কা। শিবরাজ সিং চৌহান বা বসুন্ধরা রাজে সিন্ধিয়ার মতো মহারথীরাও অতীতে যা করার সাহস পাননি, নরোত্তম মিশ্র সেটাই করে দেখালেন। প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি অমিত শাহর মুঠো থেকে ধীরে ধীরে ফসকে যাচ্ছে সংগঠনের নাভিশ্বাস? এই আকস্মিক বিপর্যয়ের পর দিল্লি এখন এক থমথমে রূপ নিয়েছে। জেনজির প্রবল চাপ এবং বিরোধীদের উত্তাল হুঙ্কার সামলাতে অমিত শাহকে আর আগের মতো সংসদের সামনের সারিতে দেখা যাচ্ছে না। উল্টো দিকে মাঝরাতে ইনস্টাগ্রামে বার্তা পাঠিয়ে তরুণ প্রজন্মের মন গলানোর মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরএসএস প্রধান মোহন ভাগবত নতুন এই প্রজন্মকে বুঝতে মরিয়া হয়ে উঠেছেন। বিরোধী শিবির এখন বুক ফুলিয়ে গলা ফাটিয়ে বলতে শুরু করেছে, এই ৩ রাজ্যের উপনির্বাচনের ফলাফল স্রেফ কোনো সাধারণ জয় পরাজয় নয়, এটি নাকি খোদ নরেন্দ্র মোদীর লৌহ কঠিন সাম্রাজ্যের পতনের সূচনালগ্ন। দীর্ঘ ১২ বছরের ক্ষমতার ক্লান্তিতে জর্জরিত নরেন্দ্র মোদী ও অমিত শাহর সামনে এখন সবথেকে বড় চ্যালেঞ্জ হল তেলাপোকা জাগরণের এই রাজনৈতিক ফ্যাটিক কাটানো। ইতিহাস সাক্ষী রয়েছে, দম্ভের পতন এভাবেই নীরবে আসে। আর বর্তমান ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে সেই পতন ঘণ্টা এখন সুস্পষ্টভাবে শোনা যাচ্ছে।